আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শঙ্কর রচিত উপন্যাস কত অজানারে। আজ পর্ব 10। সমাধি থেকে কিছুটা দূরে সরে গেলেন তিনি। চারিদিকে চেয়ে দেখলেন যেন তার পিতৃপুরুষরা কথাগুলো শুনে না ফেলে। তারপর বললেন, গৌড়দের সবচেয়ে বড় স্বপ্ন কি জানো? তারা একসঙ্গে ঘুমিয়ে থাকবে। জীবদ্দশায় এলাহাবাদ, মাদ্রাজ আর আফ্রিদি সীমান্ত যেখানেই থাক না কেন, মৃত্যুর পর তারা পার্ক স্ট্রিটের এই কোণেই আসতে চায়। প্রায় অন্ধকার হয়ে এসেছে। মৃত্যুর হিমশীতল স্পর্শ যেন এখানকার আকাশে বাতাসেও ছড়িয়ে রয়েছে। গৌড়দের সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষা যেন এই সমাধিতে শেষ আশ্রয় মেলে। আধো অন্ধকারে তার স্বরে এক অনির্বচনীয় বেদনার সুর ধরা দিচ্ছিল। কিন্তু সে হবার নয়। আমার উইলটা তোমাদের কাছে রয়েছে। তাতে লিখে দিয়েছি, কলকাতা থেকে অনেক দূরে আমাকে যেন মাটি দেওয়া হয়। কেন? উইলভারহ্যাম্পটনের গৌড়দের শেষ বংশধর জীবনের দিবাবসানে পিতৃপুরুষদের পাশে কেন স্থান পাবেন না? রেগে উঠলেন তিনি। চাপা গলায় বললেন, সে বুঝবার ক্ষমতা ভগবান নেটিভদের দেননি। সন্দিগ্ধভাবে তিনি আমার দিকে তাকালেন। আমার জন্য তোমার এত দরদ কেন? ভেবেছ মিষ্টি কথায় ভুলে যাব? কিন্তু হাজার হোক, রাজার জাত আমরা। তোমাদের উদ্দেশ্য সবই বুঝতে পারি। আমার বংশে কলঙ্ক লেপন না করে তোমাদের সুখ হবে না। কিন্তু কিছুতেই নয়। কি লিখবে আমার স্মৃতিফলকে? সালভেশন হোমসের জেমস গোল্ড এখানে শুয়ে আছে। খুব মজা হবে না? কিছুতেই নয়। আমি কিছুতেই হতে দেব না। সন্ধ্যা নেমে এসেছে। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি আরো ভেতরের দিকে হাঁটতে লাগলেন। অন্ধকারে সাপ কিংবা পোকামাকড় থাকা আশ্চর্য নয়, কিন্তু তার খেয়াল নেই। গতিক সুবিধের নয়। আমি সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে এলাম। সুপ্রিম কোর্টে মামলা করা শেষ হয়নি। কাগজপত্র তৈরি হবার আগেই গোল্ডের মৃত্যু সংবাদ চোখের জল মুছতে মুছতে মিস ফিগিন একদিন চেম্বারে পৌঁছে দিয়েছিলেন। চলার পথে অনেক কিছুই তো পথিকের চোখে পড়ে। দীর্ঘ পথ পরিক্রমায় কত অসংখ্য বৃক্ষ, অগণিত গৃহ, মানুষ, পশু পক্ষী সে দেখে। কিন্তু যাত্রা শেষে প্রতিজনকে তো আর মনে থাকে না। মনের পটে বহু প্রতিফলনে মাত্র একটা ছবির সৃষ্টি হয়। কবি বলেছেন, মালিকা পড়িলে গলে, প্রতিফুল কেবা মনে রাখে। ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে অনেক শীত ও বসন্ত, অনেক বেদনা ও আনন্দ আমি প্রত্যক্ষ করেছি। আনন্দের ওপর হয়তো কখনো বেদনার পলিমাটি পড়েছে, আবার কখনো বেদনার ওপর আনন্দের প্রলেপে নতুন স্তর সৃষ্টি হয়েছে। কিন্তু আজকে যখন সেসব কথা আবার ভাবতে বসি, তখন তাদের বিচ্ছিন্ন করে চিন্তা করতে পারি না। ভাজে ভাজে যারা পৃথক ছিল, সময়ের পেছনে তারা এক হয়ে গিয়েছে। অনেক লোককে দেখেছিলাম, অনেক গল্প শুনেছিলাম, সব মনে নেই। কিন্তু ভাবতে ভাবতে সেদিন রবীন্দ্র কলিতার কাহিনীটা মনে পড়ে গেল। টেম্পল চেম্বারে সাহেবের ঘরে একটা র্যাকে অসংখ্য কাগজ জমা হয়েছিল। অনেক পুরনো ব্রিফের বান্ডেল সেখানে সাজানো থাকতো। উপরের ধুলো থেকে সহজেই বলা যায় বহুদিন সেখানে কারোর হাত পড়েনি। মামলা শেষ হয়ে গেলে কাগজগুলো লাল ফিতেতে বেঁধে আমিও সেখানে রেখে দিতাম। আইনপাড়ায় একটা কাগজও কেউ নষ্ট করে না, সব যত্ন করে রেখে দেওয়া হয়। কখন কাজে লাগে কেউ জানে না। এই কাগজের পাহাড় থেকে স্থানচ্যুত হয়ে একটা ছেঁড়া পাতা কেমন করে যেন মেঝেতে এসে পড়েছিল। লক্ষ্য করিনি। মোহনচাঁদ সেটা আমার টেবিলে তুলে দিয়ে বললে, বাবু, আপনার কাগজ পড়ে গিয়েছে। ধুলো ছেড়ে নিছক কৌতূহল বসেই কাগজটাতে চোখ বোলাতে লাগলাম। কোন এক রবীন্দ্র কলিতার বাবা মহামান্য বড়লাট বাহাদুরের কাছে সন্তানের হয়ে ক্ষমা ভিক্ষা করেছেন। প্রথম পাতা থেকে আর কিছুই বোঝা গেল না। রবীন্দ্র কলিতা সম্বন্ধে জানবার আগ্রহটা বোধহয় সেই কারণেই আরো বেড়ে গেল। সাহেবের ব্যাগের ভেতরে কাগজটা রেখে দিলাম, সময় মতো তাকে জিজ্ঞাসা করা যাবে। সুযোগে এসে গেল। সেদিন রবিবার। সমস্ত দুপুর ও বিকেল কাজ করে আমরা চায়ের টেবিলে বসেছিলাম। সুযোগ বুঝে ব্যাগ থেকে ছেঁড়া কাগজটা বার করে সাহেবের দিকে এগিয়ে দিলাম। সাহেব হেসে জিজ্ঞাসা করলেন, তুমি প্রাচীন পুঁথিপত্র নিয়ে গবেষণা করছো নাকি?
কাগজটা কিভাবে কুড়িয়ে পেয়েছি তাকে খুলে বললাম। কয়েক মিনিট ধরে ছেঁড়া পাতাটা তিনি মনোযোগ দিয়ে পড়লেন। তারপর চায়ের কাপটা নিজের দিকে একটু টেনে নিয়ে বললেন, রবীন্দ্রকে কিন্তু বেশ মনে আছে। আমি বললাম, বলুন না শুনি। ম্লান হেসে তিনি উত্তর দিলেন, সে গল্প অন্যদিন শুনলে ভালো হয়। শুধু শুধু আজকে চায়ের আসরটা নিরানন্দ করে তুলতে চাই না। আমার কৌতূহল জেগে বসেছে তখন। বললাম, পুরোনো দিনের কথায় তো দুঃখ পাওয়ার কিছু নেই। আমি এখনই শুনতে প্রস্তুত আছি। চায়ের কাপে চুমুক দিয়ে সাহেব বাইরের খোলা মাঠের দিকে তাকালেন। বিকেলের পড়ন্ত রোদে গাছের ছায়াগুলো ক্রমশ আরো শীর্ণ এবং দীর্ঘ হচ্ছে। দুজন মালিক ঘাস কাটা কল দিয়ে এক মনে ঘাস কাটছে, আর ঘরের ভেতর আমরা দুজন মুখোমুখি বসে রয়েছি। সাহেব বলতে লাগলেন, ক্রিমিনাল কেস করতে একবার চট্টগ্রামে গিয়েছিলাম। দিন সাতেক থাকার দরকার। দায়রা জজের আদালতে কেস। একদিন সন্ধ্যায় ওখানকার স্থানীয় এক উকিল আমার সঙ্গে দেখা করতে এলেন। সঙ্গে একটু বৃদ্ধ ভদ্রলোক। মাথার চুল প্রায় সমস্তই সাদা হয়ে এসেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো কোটরের মধ্যে ঢুকে রয়েছে। ভদ্রলোক নিজে ভালো ইংরেজি জানতেন না। ছোকরা উকিলটি বললেন, নিরুপায় হয়েই খগেনবাবু আপনার কাছে এসেছেন। ওর বড় ছেলেটিকে আপনি একমাত্র বাঁচাতে পারেন। বৃদ্ধ ভদ্রলোকটা ছলো ছলো চোখে এগিয়ে এসে আমার হাতটা ধরলেন। রাজনৈতিক অপরাধের মামলা। উকিলবাবু বললেন, খগেনবাবুর বড় ছেলে রবীন্দ্র কলিতা। নামটা অহমিয়া মনে হলেও ওরা আসলে বাঙালি, চট্টগ্রামের অধিবাসী। সাব পোস্টমাস্টার খগেনবাবু 1 বছর হলো অবসর নিয়েছেন। পেনশনের সামান্য টাকায় সংসার চলে না। যা কিছু সঞ্চয় ছিল তা মেয়ের বিয়েতে প্রায় শেষ হয়ে গিয়েছে। রবীন্দ্রের আশায় দিন কাটছে। ছেলে বড় হলে রোজগার করবে, স্কুল ছেড়ে সে কলেজে ঢুকবে। পড়াশোনায় সে বেশ ভালো। বাপ মায়ের দৃঢ় বিশ্বাস রবীন্দ্র সংসারের মুখ উজ্জ্বল করবে। একদা গভীর রাতে ডাকাডাকিতে খগেনবাবুর ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখলেন লাল পাগড়িতে বাড়ি ঘিরে ফেলেছে। রাগত স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, আমি সরকারের পেনশন হোল্ডার, আমার বাড়িতে রাত্রে হামলা কেন? পুলিশ অফিসারটি বললেন, আপনার ছেলে রবীন্দ্র কলিতাকে চাই। খগেনবাবু অবাক। আপনি নিশ্চয়ই ভুল করছেন। আমার ছেলে নিতান্ত বালক, স্কুল ছেড়ে সবে কলেজে ঢুকেছে। আগে ভুল আমাদের সহজে হয় না। পুলিশ অফিসারটি বিছানা থেকে ঘুমন্ত রবীন্দ্রকে তুলে নিয়ে নিজের গাড়িতে উঠলেন। পরদিন খগেনবাবু থানায় গেলেন। স্বদেশী কাজের সন্দেহজনক গতিবিধির জন্য পুলিশ বহু ছেলেকে হাজতে এনেছে। রবীন্দ্র তাদেরই একজন। অনুসন্ধান শেষ হতে সময় লাগবে, ইতিমধ্যে জামিনও চলবে না। সপ্তাহখানেক থানায় যাতায়াত করে ছেলের সঙ্গে মাত্র একদিন দেখা হয়েছিল। কোর্টে কেস ওঠার অপেক্ষায় ছিলেন খগেনবাবু। কিন্তু একদিন ভোরে আবার কড়া নাড়ার শব্দে তিনি দরজা খুললেন। 2 লরি বোঝাই পুলিশ সমেত দারোগা এসেছে, সঙ্গে তল্লাশি পরোয়ানা। তারা সমস্ত বাড়ি তছনছ করে যেখানে যা পেল খুলে দেখল। কিছু বই ও কাগজ সঙ্গে নিয়ে গেল। পুলিশ অফিসারটি যাবার আগে বললেন, গতকাল সন্ধ্যায় আপনার ছেলে হাজতের মধ্যে একজন দারোগাকে খুন করেছে। উকিলটি বললেন, আপনি এখন যে মামলা করছেন ঠিক তারপরেই ওই কোর্টে রবীন্দ্রের কেস উঠবে। ভদ্রলোকের অবস্থা দেখে আমি আর না করতে পারলাম না। ঠিক করলাম ওই কেসটা করেই কলকাতায় ফিরব। পরের দিন রবীন্দ্রের সঙ্গে দেখা করার জন্য থানায় গিয়েছিলাম। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আগেই খবর দিয়ে দেখা করার অনুমতি নিয়ে রেখেছিলাম। বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ঘরের ভেতরে আমি রবীন্দ্র কলিতার জন্য অপেক্ষা করছি। একটু পরেই সে এলো। নিতান্ত বালক, গোপের রেখা পর্যন্ত স্পষ্ট হয়নি। দীর্ঘ সুঠাম দেহ, বড় বড় দুটি উজ্জ্বল চোখ, চুলগুলো ঢেউ খেলানো। আমি বললাম, রবীন্দ্র, তোমার কেসটা আমি করব ঠিক করেছি। সে কিন্তু গম্ভীরভাবে বললে, আপনার সাহায্যের প্রয়োজন নেই। আমি জানি যা করেছি তা ঠিকই করেছি, এবং ফলাফল জেনেই করেছি। তুমি নিজেই খুন করেছো রবীন্দ্র? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটকে তো বলেছি আমিই খুন করেছি। 18 বছরের ছেলের মুখে এমন নির্ভীক উত্তর শুনে আমার নরেন মণ্ডলের কথা মনে পড়েছিল।
রবীন্দ্র, অবুঝ হতে নেই। আমি আবার আসবো, ইতিমধ্যে মনস্থির করা চাই। এই বলে আমি সেদিনের মতো বিদায় নিলাম। পরের দিন কোর্ট থেকে সোজা থানায় গেলাম। রবীন্দ্র আবার এসে দাঁড়ালো। প্রথমে আমরা সাহিত্য, খেলাধুলা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করলাম। রবীন্দ্র বেশ কথা বলছিল। বিদায় নেবার কিছু আগে আসল প্রসঙ্গের অবতারণা করলাম। রবীন্দ্র, তোমার মামলা দিন কয়েকের মধ্যে কোর্টে উঠবে। সে তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল। আমি নিজেই খুন করেছি, রাগের মাথায় খুন করিনি। ঠান্ডা মাথায় চিন্তা করে এই শয়তানটাকে শাস্তি দিয়েছি। রবীন্দ্রকে বোঝালাম, এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, আমাকে কেসটা তৈরি করার সুযোগ দাও। কিন্তু কোনো উত্তর না দিয়েই সে ভেতরে চলে গেল। ওর বাবা সে কথা শুনে কাঁদতে লাগলেন। বললেন, আপনাকে কিছু করতে হবে, ওর মাথায় নিশ্চয়ই ভূত চেপেছে, নইলে প্রাণের মায়া করে না। পরের দিন আবার গেলাম রবীন্দ্রকে দেখতে। সঙ্গে চকলেট আর বিস্কুট নিয়ে গেলাম। দুজনে ভাগাভাগি করে সেগুলো খেলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, টেগোরের কিছু পড়েছেন? আমি বললাম, তার যেসব বই ইংরেজিতে অনুদিত হয়েছে তার প্রায় সবই পড়েছি। তার সঙ্গে আমার পরিচয়ও আছে, জোড়াসাঁকোতে টেগোরের বাড়িতে অনেকবার গিয়েছি। রবীন্দ্র খুব আগ্রহের সঙ্গে আমার কথা শুনে বললে, আমাদের দুজনের একই নাম, যদিও আমি কবি নই। আমি হেসে উঠলাম। কিন্তু আজ সময় নষ্ট করে চলবে না। তার হাত চেপে ধরে বললাম, কেঁদে কেঁদে তোমার বাবা মায়ের কি অবস্থা হয়েছে জানো তো? তাদের মুখ চেয়েই আমি রোজ এখানে আসি। রবীন্দ্র আবার গম্ভীর হয়ে উঠল। কোথায় যেন মিলিয়ে গেল তার মুখের হাসি। আরেকটা চকলেট এগিয়ে দিলাম তার দিকে, সে নিলে না। আমি বললাম, রবীন্দ্র, অন্তত আসল ঘটনাটা আমাকে বুঝিয়ে বলো। এবার সে আপত্তি করলে না। ওই শয়তান দারোগাটাকে আমরা অনেকদিন থেকেই খুঁজছিলাম। লোকটা মানুষ নয়, পশু। ওর ধারণা ছিল রুলের গোতা আর আঙ্গুলে পিন ফুটিয়ে যে কোনো স্বদেশীওয়ালাকে ঘায়েল করা যায়। অনেকদিন ধরে বিভিন্ন থানায় বুটের ধাক্কায় লোককে জ্বালিয়ে এসেছে। অন্য কোনো প্রমাণ না পেয়ে স্বীকারোক্তি আদায় করার আশায় আমার ওপরও তার সব রকম ওষুধ ব্যবহার চলছিল। হাতে কাকড় বোঝাই করে দিয়েছিল পশুটা। বুট দিয়ে লোকটা আমাদের পা মারিয়ে দিত, টান দিয়ে মাথার চুল ছিঁড়ে আনতো। আমার অন্য বন্ধুরা ইতস্তত করছিল, কিন্তু আমি নিজের কর্তব্য ঠিক করে নিলাম। লুকিয়ে একটা থানির জোগাড় করে রেখেছিলাম। শয়তানটার সাহস এমন বেড়েছিল যে একদিন রুল কাঠ নিয়ে একাই আমার সেলে ঢুকে পড়ল। আমিও সুযোগের অপেক্ষায় ছিলাম। থানিটার এক ঘায়ে মাথাটা থেতলে গেল। রবীন্দ্র পায়চারি করতে করতে বলল, কিন্তু আমি মোটেই দুঃখিত নই। যে কেসে চট্টগ্রাম এসেছিলাম সেটা শেষ হওয়ার ঠিক পরেই জেলা জজের কোর্টে রবীন্দ্রের মামলাটা আরম্ভ হলো। ক্ষণিক উত্তেজনা বসে হত্যা বলে প্রমাণ করার ইচ্ছা ছিল আমার। আইনের চোখে কালপেবল হোমিসাইড আর মার্ডারের পার্থক্য অনেক। পূর্বানে চিন্তা করে ঠান্ডা মাথায় হত্যা করার নাম হচ্ছে মার্ডার, আর ক্ষণিক উত্তেজনার প্ররোচনায় আঘাতজনিত হত্যার নাম কালপেবল হোমিসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার। এজন্য অপেক্ষাকৃত লঘু শাস্তি হয়ে থাকে, যদি প্রমাণ করতে পারি। মৃত দারোগাটির অমানসিক ব্যবহারে রবীন্দ্রের বয়সী কোনো যুবকের পক্ষে শান্ত থাকা সম্ভব নয়। ধৈর্যের শেষ বাঁধা একদিন ভেঙে পড়ল এবং উত্তেজনায় উন্মাদ হয়ে সে দারোগাকে আঘাত করে। তবে 8-10 বছরের বেশি জেল হবে না। কিন্তু কিছুই সম্ভব হলো না। কোর্টের সর্বসমক্ষে রবীন্দ্র বললে, তার কৃতকর্মের জন্য সে মোটেই দুঃখিত নয়, বরং অন্যায়ের প্রত্যুত্তর দিতে পেরে সে তৃপ্ত। সবাই চমকে উঠে তার দিকে তাকিয়ে রইল। জজও বিশ্বাস করতে পারছিলেন না। আমি হতাশ হয়ে চুপচাপ এক জায়গায় বসে রইলাম। কিছু করার নেই। রবীন্দ্রের বাবা ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমার জুনিয়র তাকে কোর্টের বাইরে নিয়ে গেলেন। কয়েক ঘন্টার মধ্যেই মামলা শেষ। বিচারাধীন থাকাকালে রাজকর্মচারীকে হত্যার অপরাধে রবীন্দ্র কলিতার মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে জজ জানতে চাইলেন সে কিছু বলতে চায় কিনা।
রবীন্দ্র বললে, হ্যাঁ, আমার কিছু বলার আছে। কোর্ট ভর্তি লোক তার দিকে তাকিয়ে রইল। আদেশপত্রে সইয়ের জন্য কলমটা দোয়াতে ডুবিয়েও জজ সাহেব আসামির মুখের দিকে তাকালেন। আসামির কাঠগড়া থেকে সে বললে, দারোগা বিপদভঞ্জন দত্তকে খুন করে আমি মোটেই দুঃখিত নই, বরং আনন্দিত। 18 বছরের রবীন্দ্র কলিতার মুখ ঘৃণায় বিকৃত হয়ে উঠল। চট্টগ্রামের কাজ তো শেষ হলো। বিদায় নেবার আগে রবীন্দ্রকে শেষবারের মতো দেখতে গেলাম। বেলা তখন প্রায় 5টা। একবার ভাবলাম চলে যাই, দেখা করে লাভ নেই, যা হবার তা তো হয়েই গিয়েছে। কিন্তু রবীন্দ্রকে না দেখে উঠতে পারলাম না। ভিতরে তালা খোলার আওয়াজে বুঝতে পারলাম পুলিশ তাকে নিয়ে আসছে। ভাবতে লাগলাম প্রথমে কি বলবো, কিন্তু তার একটুও পরিবর্তন হয়নি, তেমনি হাসিতে ভরা মুখ। তবুও আমার চোখ তুলতে সাহস হচ্ছিল না। মাথা নিচু করে ঢোক গিলে বললাম, রবীন্দ্র, আমি সত্যি। আমাকে বাধা দিয়ে চোখ দুটো বড় বড় করে সে বললে, চকলেট এনেছেন তো? কোটের পকেট থেকে চকলেটের ঠোঙাটা এগিয়ে দিলাম। ছোট্ট ছেলের মতো একসঙ্গে 2টো চকলেট মুখে পুরে দিলে। ফুটবল খেলা নিয়ে আমাদের আলোচনা আরম্ভ হলো। নিজের সম্বন্ধে একটি কথাও রবীন্দ্র তুলতে দিলে না। মন্ত্র বলে যেন ওই প্রসঙ্গ একেবারে ভুলে গিয়েছে। 30 বছরে ভারতবর্ষে কত লোক দেখলাম, কিন্তু রবীন্দ্রকে আজও ভুলতে পারলাম না। 18 বছরের ছেলে, অথচ জীবনের সব আকর্ষণকে যেন জয় করে ফেলেছে। সাহেব আস্তে আস্তে বলে যাচ্ছেন। বাইরে অন্ধকার হয়ে এসেছে। জিজ্ঞাসা করলাম, আলোটা জ্বালিয়ে দেব? তিনি বারণ করলেন, সবসময় আলো ভালো লাগে না। এই তো বেশ আছি। তারপর? আমি জিজ্ঞাসা করলাম। তারপর আরো অনেক আলোচনা করলাম। রবীন্দ্র আরো বললে, বাবার অজান্তে বছরখানেক ধরে এসে সন্ত্রাসবাদী দলে কাজ করছিল। বহুদিন গোপনে স্কুল পালিয়ে এসে ক্লাবে গিয়েছিল, বাড়িতে বলেনি। আমি বললাম, তোমার বৃদ্ধ বাবা মার কথা ভাবা উচিত ছিল। সে ম্লান হাসল। আমার পরেও তো একটা ভাই রয়েছে, এবার ম্যাট্রিক দেবে। সে থামল। আপনারা কলকাতায় থাকেন, যদি ওর কিছু একটা করে দেন তাহলে অনেক উপকার হয়। অনর্থক আমার জন্য কয়েকটা দিন নষ্ট করে গেলেন। রবীন্দ্র আর আমি সামনাসামনি বসে কথা বলছিলাম, কিন্তু দুজনের মধ্যে লোহার রেলিং এর দুস্তর ব্যবধান। 2টো রেলিং এর মধ্য দিয়ে আমি হাতটা বাড়িয়ে দিলাম। জনৈক পুলিশ অফিসার একটু আগে বলে গিয়েছে, নির্দিষ্ট সময়ের পর আরো 15 মিনিট কেটে গিয়েছে। রবীন্দ্র ঝাঁকুনি দিয়ে আমার সঙ্গে করমর্দন করলে। কলকাতায় ফেরার কয়েকদিন পরেই অর্ধ উন্মাদ অবস্থায় রবীন্দ্রের বাবা চেম্বারে এসে হাজির হলেন, হাতে একটা চামড়ার সুটকেস। স্টেশন থেকে সোজা চেম্বারে চলে এসেছেন। জিজ্ঞাসা করলাম, খবর না দিয়ে হঠাৎ কলকাতায় এলেন, ব্যাপার কি? খগেনবাবু কপালে হাত দিয়ে বললেন, বাড়িতে টিকতে পারলাম না, অসম্ভব। মিনিট খানিক ফ্যাল ফ্যাল করে দেয়ালে ঘড়িটার দিকে তাকিয়ে রইলেন। নিজেকে আর সংযত রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। রবির মা নাকি প্রায় ফিট হচ্ছেন। ছেলেটাকে কোনো রকমে প্রাণে রক্ষা করা যায় না, না হয় সারা জীবন জেলেই রাখুক। কাপড়ের খুঁটে চোখ মুছতে মুছতে তিনি সুটকেসটা টেবিলের ওপরে তুললেন। পকেট থেকে চাবি বার করে ডালা খুলে এক কোণ থেকে জামা কাপড় সরিয়ে তিনি একটা কাপড়ের পুঁটলি বার করলেন। অতি যত্নে কম্পিত হাতে বাঁধন খুলতেই কয়েক গাছা সোনার চুড়ি বেরিয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে বললেন, ওর মায়ের শেষ সম্বল, এগুলো জোর করে আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন। আপনাকে কিছু করতেই হবে। আমি নির্বাক হয়ে বসে রইলাম। কি করতে পারি? আপনারা বড় ব্যারিস্টার, ইচ্ছে করলে ছেলেটাকে বাঁচাতে পারেন। রবীন্দ্রের বাবা আবার কাপড়ের খুঁটে চোখ মুছতে লাগলেন। হাইকোর্টে আপিল ফাইল করা হলো।
খগেনবাবু কিছুদিনের জন্য কলকাতায় রয়ে গেলেন। জেল থেকে রবীন্দ্রের চিঠিও পেয়েছি, সেন্সর করা চিঠি। রবীন্দ্র লিখেছে সে ভালোই আছে, এখন আর চালে কাকড় নেই, বিছানায় ছাড় পোকা নেই, একেবারে জামাই আদর। সে আরো লিখেছে ভগবান তাকে বিশ্বাস আর বল দিয়েছে, কোনো কিছুতেই সে ভয় পায় না। বাংলায় ঠিকানা লেখা আরেকটা চিঠি পেলাম। সুধাংশুকর অ্যাডভোকেট তখন আমার সঙ্গে বসতো, সে আমাকে ইংরেজি করে শোনালো। সাহেব, বড় ব্যারিস্টার, কলকাতা হাইকোর্ট। আঁকাবাঁকা অক্ষরে রবীন্দ্রের মা লিখেছেন। জজদের যেন আমি তার হয়ে বলি, ছোট ছেলে, বুঝতে পারিনি, ভগবানের কাছে আমার মঙ্গলের জন্য দিনরাত প্রার্থনা করছেন। প্রার্থনা করেও কিছু হলো না। আপিলে আইনের যুক্তি বিশেষ কিছু দেখাতে পারলাম না, তবুও ঘন্টাখানেক আর্গুমেন্ট করেছিলাম। দুজন জজ মন দিয়ে আমার বক্তব্য শুনলেন। সরকার পক্ষের উকিলও তার বক্তব্য উপস্থাপন করলেন। জজরা রায় দিলেন এই কেসে লঘুতর শাস্তি দেবার কোনো যুক্তি নেই। এখন উপায়? রবীন্দ্রের বাবা জিজ্ঞাসা করলেন। হঠাৎ অন্ধকারকে বিদায় করে ঘরের আলো জ্বলে উঠল। সাহেব ঘাড় ফেরালেন। দেওয়ান সিং কোনো কাজে বাইরে গিয়েছিল, ফিরে এসেই আলো জ্বালিয়ে দিয়েছে। দেওয়ান, আলোটা নিভিয়ে দাও, আর কাজ করব না, অন্ধকারেই বেশ আছি। সাহেবের কথায় দেওয়ান আলো নিভিয়ে দিলে। ক্ষণিকের আলোয় বিরক্ত হয়ে রাত্রি যেন আরো খানিকটা অন্ধকার মুখ থেকে ফু দিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে দিলে। সরি ফর দ্য ইন্টারাপশন। সাহেব আবার আরম্ভ করলেন। শেষ পর্যন্ত বড়লাটের কাছে আবেদন করে দেখব ভাবলাম। ডিসেম্বর মাস, বড়লাট ওই সময় প্রতি বছরই কলকাতায় আসেন। খগেনবাবুর হয়ে দীর্ঘ একটা আবেদন লিখলাম, তিনি তাতে সই করলেন। যে পাতাটা আজ আমাকে দেখালে ওটা তারই কপি। বেলভেডিয়ারে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাটা তাকে বুঝিয়ে বললাম। আসামির অতি অল্প বয়স, প্রায় বালক, প্রাণদণ্ড মকুব করে অন্য কোনো শাস্তি দিন। মন দিয়ে আমার কথা শুনে তিনি বললেন, আচ্ছা, ভেবে দেখি। রাইটার্স বিল্ডিংয়ে গভর্নরের উপদেশ না নিয়ে আমার পক্ষে তো কিছু করা সম্ভব নয়। বললাম, নিশ্চয়ই, তবে আসামির বৃদ্ধ পিতার একমাত্র অনুরোধ, ছেলেটার প্রাণ রক্ষা করতেই হবে। কয়েকদিন পরে আবার খোঁজ নিলাম। সরকার এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। খগেন্দ্র কলিতা রোজ চেম্বারে এসে বসে থাকেন, কখন উত্তর আসে ঠিক নেই তো। তাকে জিজ্ঞাসা করলাম, বাড়িতে খবর পাঠাচ্ছেন তো? তিনি ঘাড় নাড়লেন। রোজ একটা করে চিঠি ছাড়ি। টেম্পল চেম্বারে খগেন্দ্র কলিতার নামে শেষ পর্যন্ত সেই বহু প্রতীক্ষিত চিঠিটা এলো। অন হিজ ম্যাজেস্টিস সার্ভিস মার্কা খামে 8 পৃষ্ঠের লাল সিলমোহর। খগেনবাবু তখনও চেম্বারে আসেননি। ওরই নামে চিঠি বলে নিজেও খুলতে পারলাম না। অস্থিরভাবে চেয়ার ছেড়ে পায়চারি করছি, কখন তিনি আসবেন। অন্যদিন 10টার মধ্যে আসেন, অথচ 10:30 হয়ে গেল আজ। ভাবতে ভাবতেই তিনি এসে গেলেন। মোটা খামটা তার দিকে এগিয়ে দিলাম। হাত পা কাঁপছে তার। প্রথম চেষ্টায় খামটা ছিঁড়তে পারলেন না, শরীরের সকল শক্তি যেন উবে গিয়েছে। দ্বিতীয় চেষ্টায় চিঠিটা খাম থেকে বার করলেন। তার কোটরে ঢোকা স্তিমিত চোখ দুটো যেন উত্তেজনায় বেরিয়ে আসছে। কি লিখেছে? ব্যর্থ, সব প্রচেষ্টা ব্যর্থ। বড়লাট এই কেসে হস্তক্ষেপ করতে অনিচ্ছুক। খগেনবাবু চিঠিটা পড়লেন, তাতেও সন্তুষ্ট না হয়ে বারবার পড়লেন। চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে ঝাপসা চোখে বোবার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি কথা বলতে পারলাম না। তিনি বেরিয়ে গেলেন। 11টার সময় কোর্টে কেস ছিল, আমাকেও বেরিয়ে যেতে হলো। এর কিছুদিন পরেই রবীন্দ্র কলিতার প্রাণদণ্ডাজ্ঞা কার্যকারী হয়। খবর পেয়েছিলাম। ফাঁসির আগে সে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, মরতে সে একটুও ভয় পাবে না। সম্ভব হলে আমি যেন মাঝে মাঝে তার বাবা মার খবর নিই, আর ছোট ভাইটার জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারি তো খুব ভালো হয়। সাহেব চুপ করলেন। ছেঁড়া কাগজটা টেবিলে পড়ে রয়েছে। সাহেবকে আমি জানি, রবীন্দ্রের শেষ অনুরোধ রক্ষার জন্য তিনি নিশ্চয়ই কিছু করেছিলেন। জিজ্ঞাসা করলাম, রবীন্দ্রের ভাইয়ের কি হলো?
অন্ধকারে তার মুখটা দেখতে পাচ্ছিলাম না। ঘাড়টা বেঁকিয়ে নিরাসক্তভাবে তিনি বললেন, ওদের সংসারই অভিশপ্ত, আমি কি করব? কলকাতায় নিয়ে এসে তাকে বহু কষ্টে মানুষ করলাম। ভাবলাম বাবা মায়ের দুর্গতি বুঝি এবার ঘুচলো, কিন্তু হলো না। প্রথমবারে ছিল রাজরোষ, আর দ্বিতীয়বারে রাজরোগ। যক্ষায় মারা গেল। এবারে আলো জ্বালিয়ে দিলাম। মনে হলো আধছেড়া কাগজটা টেবিলে শুয়ে আমাদের দুজনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। টেলিফোনটা বাজছিল অনেকক্ষণ ধরে। ওটা আমার টেবিলেই থাকে। ভেতরে সাহেবের কাছে নোট নিচ্ছিলাম। খাতা পেন্সিল সেখানে রেখে তাড়াতাড়ি বেরিয়ে এসে ফোনের রিসিভার তুললাম। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, সিটি 1724। এপাশ থেকে জানিয়ে দিলাম তার ভুল হয়নি। ওপাশ থেকে আবার বলা হলো, আমি ডক্টর মিত্র কথা বলছি, আপনার সাহেবের সঙ্গে কখন দেখা হতে পারে? ডক্টর মিত্রকে দেখা করার সময় জানিয়ে সেটা সাহেবের ডায়েরিতে লিখে রাখলাম। টেলিফোনে কথা শেষ করে কতবার এমনই ভাবে ডায়েরিতে দিনক্ষণ লিখে রেখেছি। ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের জীবনে টেলিফোনের মাধ্যমে কত আলাপের সূত্রপাত হয়েছে। ফোনের অজানা অচেনা লোকটা হাজির হয়েছে তার সমস্যার বোঝা নিয়ে। সাহেব চেষ্টা করেছে সাহায্য করার। আমি নেপথ্যে দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখে গিয়েছি। কেউ জিতেছে, কেউ বা হেরেছে। আশা সফল হয়নি, বিদায় নিয়েছে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট থেকে। তাদের পায়ের চিহ্ন হয়তো এ পাড়ায় আর কোনোদিন পড়বে না। তাদের সকলকে মনে রাখতে পারিনি। অপরিচয় থেকে পরিচয় যেমন দ্রুত এবং আকস্মিকভাবে হয়েছিল, বিস্মৃতি তত দ্রুত না হলেও ধীরে ধীরে কুয়াশার মতো নেমে এসেছে। তবু সেই অন্ধকারের মধ্যেও অনেক স্মৃতি আজও স্মৃতিপটে জল করছে। তাদের মুখগুলো অতি স্পষ্টভাবে এখনো চোখের সামনে ভেসে ওঠে। চোখ, মুখ, কপালের প্রতিটা রেখা মনে পড়ে যায়। ডায়েরি লিখিনি কোনোদিন। দৈনন্দিন ঘটনাগুলো রোজনামচার শৃঙ্খলে বেঁধে রাখিনি। কিন্তু সেজন্য আফসোস করি না। হয়তো ভালোই হয়েছে। আমার অগোচরে মন যাকে ভালো বুঝেছে শুধু তাকেই সযত্নে সঞ্চয় করে। প্রয়োজন অপ্রয়োজনের বাছাই করার হাঙ্গামা থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছে। ডক্টর শেফালি মিত্র প্রথম দিন চেম্বারে কিভাবে এসেছিলেন একটুও ভুলিনি। চোখে চশমা, মণিবন্ধে কালো সিল্কের ব্যান্ডে খুব ছোট্ট একটা ঘড়ি। বর্ণ উজ্জ্বল শ্যাম হলেও স্নিগ্ধ। অতি সাধারণ সরু কালো পেড়ে শাড়ি পরেছিলেন তিনি। দোহারা চেহারা, হাতে স্টেথোস্কোপ। ডক্টর মিত্রের চিকিৎসা জগতে সুনাম আছে। তার চেম্বারে মাসিমাকে নিয়ে আমি একবার গিয়েছিলাম। শাড়ির ওপরে সাদা অ্যাপ্রন পরে রোগীকে দেখেছিলেন তিনি। টেম্পল চেম্বারে প্রথম দর্শনেই তাকে চিনতে পারলাম। তাকে চেয়ারে গিয়ে দিয়ে সাহেব বললেন, বসুন ডক্টর মিত্র। উকিল ডাক্তারদের সম্বন্ধটা সাধারণত একতরফাই হয়। আপনারা এদিকে আসুন আর নাই আসুন, আমি আপনাদের চেম্বারে যেতে প্রায় বাধ্য হই। রোগ বিরক্ত লেগেই আছে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ সেজন্যই খুব সজাগ। ডক্টর মিত্র ম্লান হেসে টেবিলের ওপরে স্টেথোস্কোপটা রাখলেন। আচ্ছা বলতে পারেন, মেয়ে কার? শর্ট হ্যান্ডেড নোটবুক হাতে আমি পাশেই বসেছিলাম। প্রশ্ন শুনে ডক্টর মিত্রের মুখের দিকে তাকালাম। মেয়ে কার? আইনের প্রশ্ন নাকি হেয়ালি? শাস্ত্রবাক্য মনে পড়ে গেল। নারী প্রথম জীবনে পিতার, যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের অধীন। সাহেব বললেন, আপনার প্রশ্নের অর্থ ঠিক বুঝতে পারলাম না। আইনের চোখে বয়প্রাপ্ত হলে প্রত্যেক মেয়েই স্বাধীন। ডক্টর মিত্র একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। অন্তরাত্মা জানেন, জাহানারা আমার। কিন্তু আইনে নাকি অন্যরকম লেখা আছে। সত্যি নাকি? আপনি ঠিক করে বইটই দেখে বলুন তো। আপনি যা ফি বলবেন আমি তাই দেব, কিন্তু জাহানারাকে আমার চাই। বিলেত ফেরত ডক্টর শেফালি মিত্রকে এমন ভাবাবেগে কথা বলতে দেখে আমি অবাক। কে এই জাহানারা? সাহেব জিজ্ঞাসা করলেন। আমি দুঃখিত, কিছু মনে করবেন না। এমন অভিভূত হয়ে পড়েছিলাম যে আসল ঘটনা বর্ণনা করেই প্রশ্নের উত্তর চাইছি। নিজেকে সংযত করে নিলেন ডক্টর মিত্র। তিনি বেশ লজ্জা পেয়েছেন। জাহানারা আমার মেয়ে। তার পুরো নাম জাহানারা পাটেল। শেফালি মিত্রের মেয়ে জাহানারা পাটেল? বিস্মিত হলেও অত্যন্ত সহজভাবে সাহেব জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে? শেফালি মিত্র গম্ভীরভাবে বললেন,
জাহানারা আমাকেই মা বলে জানে। আমি তাকে গর্ভে ধরিনি সত্য, কিন্তু নিজের মেয়ের মতোই মানুষ করেছি। তার এলোমেলো কথায় সমস্ত ঘটনা আরো হেয়ালিপূর্ণ হয়ে উঠেছে। সাহেবেরও অনুরূপ অবস্থা। তিনি নিজেই বললেন, আপনার সম্পূর্ণ ইতিহাস আমার গোড়া থেকে জানা প্রয়োজন। জাহানারা সম্বন্ধে বিশেষ কিছু বুঝে উঠতে পারছি না। ডক্টর মিত্র লজ্জিত হলেন। ঠিক বলেছেন, ইতিহাসটা খাপছাড়া ভাবে বর্ণনা করে লাভ নেই। আজ থেকে অনেক বছর আগে আমি একজন ইহুদিকে বিয়ে করি। আমি তখন শেফালি মিত্র নই, শেফালি সোলেমান। আমার স্বামীর কাঠের ব্যবসা ছিল, তাকে বেশ ধনীই বলা চলে। কিন্তু ফ্যান, ফোন, বাড়ি গাড়ি সব থেকেও আমার শান্তি ছিল না। আমি নিজে ডাক্তার, তবে বিশেষ প্র্যাকটিস করতাম না, করার প্রয়োজনও ছিল না। এবং স্বামীও পছন্দ করতেন না যে আমি দিনরাত ডাক্তারিতে মেতে থাকি। কিন্তু অশান্তি সেজন্য নয়, কারণ অন্য। বছর কয়েকের মধ্যে আমার কোনো সন্তান হলো না। বড় বড় কয়েকজন ডাক্তারকে দেখালাম, তারা সকলে একমত আমার সন্তান হবার কোনো সম্ভাবনা নেই। শেফালি মিত্র আস্তে আস্তে ভেবে ভেবে কথা বলায় শর্ট হ্যান্ডে অনায়াসে লিখে যাচ্ছিলাম। তারপর সাহেব জিজ্ঞাসা করলেন, তারপর বিবাহ বিচ্ছেদ। মিস্টার সোলেমান বেশি বয়সে আবার বিয়ে করেছিলেন, আমি সংবাদ পেয়েছিলাম। মিস্টার সোলেমান ব্যবসা সূত্রে মাঝে মাঝে রেঙ্গুনে যেতেন। আমিও তার সঙ্গে কয়েকবার গিয়েছি, জানাশোনাও হয়ে গিয়েছিল কিছু কিছু। ওখানকার এক মেয়েদের হাসপাতালে চাকরি খালি ছিল। মাইনে কম হলেও কাজটা ছাড়লাম না। হাসপাতালের নির্দিষ্ট সময়ের বাইরে কিছু কিছু প্রাইভেট প্র্যাকটিসও করতে লাগলাম। আউটডোরে কত রকমের লোক আসে, চীনা, বার্মিজ, ভারতীয়, কিছু কিছু বাঙালির সঙ্গেও দেখা হতো। মাতৃসদনটির সুনাম আছে রেঙ্গুনে। ওখানেই সোফিয়া প্যাটেলের সঙ্গে প্রথম দেখা। রক্তহীন, ফ্যাকাশে শীর্ণ দেহ, চোখের কোণে কোণে কালো রেখা, মুখের ম্লান হাসিটুকু ছাড়া জীবনের আর কোনো লক্ষণই নেই। ডক্টর শেফালি মিত্র হাতের স্টেথোস্কোপটা নাচাতে নাচাতে বলতে লাগলেন, আর আমি লিখে চললাম দ্রুত বেগে। সোফিয়া প্যাটেলের রোগ নির্ণয় করলেন শেফালি মিত্র, অ্যানিমিয়া। মেয়েটির বছর 23 বয়স। অস্থিসার দেহে বড় বড় চোখ দুটো বেমানান মনে হয়। ডক্টর মিস শেফালি মিত্র কোন সময় সোফিয়াকে ভালোবেসে ফেলেছেন? সপ্তাহে একদিন সে আউটডোরে আসে। ডক্টর মিত্র সেই দিনটার জন্যই অপেক্ষা করে থাকেন। অন্য রোগীদের ফেলে রেখে তাকে পরীক্ষা করেন, ওষুধ দেন। সুন্দর ইংরেজি বলে মেয়েটা, দুজনে গল্প হয়। ডক্টর মিত্র ভুলে যান আরো রোগী বাইরে অপেক্ষা করছে। তারপর অনিচ্ছা সত্ত্বেও বিদায় দিতে হয়। সোফিয়াকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন তিনি। নতুন রোগী নিয়ে ডাক্তারকে একদিন চায়ের নিমন্ত্রণ করলেন। ডাক্তার খুবই আনন্দের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। কয়েক ঘন্টা ধরে গল্প করে শেষ পর্যন্ত চা ছাড়াও রাতের খাবার পালা সাঙ্গ করে তিনি বাড়ি ফিরলেন। সোফিয়ার আউটডোরে যাওয়া বন্ধ হলো। রোগ যে সেরে গেল তা নয়, শেফালি মিত্র নিজেই রোগিনীর বাড়িতে আসেন। দুজনে খুব ভাব। নিঃসঙ্গ প্রবাস জীবনে সোফিয়ার মতো বন্ধু পেয়ে ডক্টর মিত্রের আনন্দের সীমা নেই। কিন্তু রোগ প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বাড়ছে। ডক্টর মিত্র কিন্তু পরাজিত হতে প্রস্তুত নন। বড় ডাক্তারদের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি চিকিৎসা চালাতে লাগলেন। সোফিয়া মুসলমান, তার স্বামীর সামান্য চাকরি, সাধারণ মধ্যবিত্ত পরিবার। স্বামীও বেশ মিশুক। ডাক্তারের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তিনি প্রায় বলেন, আপনার সঙ্গে দেখা না হলে সোফিয়া যে কি হতো জানি না। যা হোক, সোফিয়া অবশেষে সুস্থ হয়ে উঠল। শেফালি মিত্র এজন্য সকল কৃতিত্ব দাবি করতে পারেন। সম্পূর্ণ সেরে উঠে সোফিয়া একদিন নিজের হাতে রান্না করে ডাক্তারকে খাওয়ালেন। খাওয়া দাওয়া শেষ করে তিনজনে সামনাসামনি বসেছিলেন। শেফালি মিত্রের মনটা সামান্য খারাপ। সোফিয়া ভালো হয়ে গিয়েছেন, তারও প্রয়োজন ফুরিয়ে গেল। কিন্তু বেশ খুশি মনেই সে রাত্রে ডক্টর মিত্র বিদায় নিলেন। সোফিয়া তার হাত দুটি ধরে বলেছেন, রোগ ফুরলেই যে নটে গাছটি মুড়লো এমন যেন না হয়। তোমাকে আসতেই হবে। এখন আর ডাক্তার রোগী সম্পর্ক নয়, কিন্তু আমার জোর বেড়ে গিয়েছে। এখন সমান সমান ক্ষমতা। আমরা দুজনে বন্ধু। তারা দুজনে সত্যই বন্ধু হয়ে উঠলেন। সোফিয়া সাধারণ ঘরের মেয়ে,
উচ্চশিক্ষা পাননি, তবুও তিনি শেফালি মিত্রের শ্রেষ্ঠ বান্ধবী। সোফিয়ার বাড়িতে প্রায়ই আসেন ডক্টর মিত্র। হাসপাতালের বদ্ধ হাওয়ায় যখন মনটা হাঁপিয়ে ওঠে, তখন সেখান থেকে পালিয়ে এসে সোফিয়ার সঙ্গে ঘর সংসারের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে বেশ লাগে। সোফিয়ার রান্না ভালো। ডাক্তারি ছেড়ে শেফালি মাঝে মাঝে রান্নাঘরে অ্যাপ্রেন্টিসগিরি করেন। তেল, নুন, লঙ্কার পরিমাণ নিয়ে তর্ক হয়। দুজনের মনের কথাও চাপা থাকে না। ব্যক্তিগত জীবনের দুঃখের কথা সোফিয়াকে খুলে বলেন শেফালি মিত্র। নিঃসঙ্গ জীবনের বেদনার বোঝা খানিকটা হলেও হালকা হয়ে যায়। রুগ্নদেহ সোফিয়া ডক্টর শেফালি মিত্র অপেক্ষা মনে অনেক সুস্থ এবং সবল। সোফিয়া তাকে অনুপ্রেরণা দেয়, দেয় খানিকটা মানসিক সান্ত্বনা। সোফিয়ার শরীর আবার খারাপ হচ্ছিল। দেহে যে মাংস লেগেছিল ক্রমশ তা শুকোতে লাগলো। মুখের রক্তাভাত, চোখের দীপ্তিও কমছে। স্টেথোস্কোপটা কান থেকে খুলতে খুলতে শেফালি মিত্র রোগিনীর স্বামীকে একদিন বললেন, এবার আরো সাবধান হতে হবে। প্রেগন্যান্সি। সোফিয়াকে মাস কয়েক ধরে শেফালি মিত্র যে যত্ন এবং সেবা করলেন, চোখে না দেখলে তা বিশ্বাস হয় না। সোফিয়ার স্বামী প্রায় বলতেন, আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহর দয়ায় আমার স্ত্রী আপনার মতো বন্ধু পেয়েছে। সোফিয়া বিছানায় শুয়ে থাকেন। তাকে দেখলেই হাতটা তুলে নাড়ান। ম্লান মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। বিছানার খুব কাছের চেয়ারটা এগিয়ে নিয়ে শেফালি বসেন। গল্প হয় দুজনে। কখনো বই পড়েন তিনি, আর সোফিয়া চুপ করে শোনেন। ভাবি মায়ের চেয়ে ডাক্তারের আগ্রহ উদ্দীপনা অনেক বেশি। সোফিয়াকে কত রকমের উপদেশ দেন তিনি। বলেন, কোনো অনাচার যেন না হয়, মনে থাকে যেন শরীরটা এখন তোমার একার নয়। কিছুদিন পরে শেফালি মিত্রকে আরো আনন্দিত মনে হলো। সোফিয়ার খুব কাছে বসে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, সোফিয়া, নতুন খবর আছে। ভাবি মা উৎকর্ণ হয়ে থাকেন। কি খবর? শেফালি স্নেহ ভরে সোফিয়ার একটা হাত ধরে বললেন, যতদূর মনে হচ্ছে একজন নয়, ওরা দুজন আসছে। যমজ? সোফিয়া উত্তেজনায় উঠে বসলেন। পরের দিন শেফালি আবার যথাসময়ে সোফিয়াকে দেখতে এলেন। হাসপাতালে সারাদিনের পরিশ্রমে দেহ ক্লান্ত। রুমালে মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? দুষ্টুমি ভরা হাসি দিয়ে সোফিয়া উত্তর দিলেন, ভালোই আছি, খুব ভালো আছি। তারপর সোফিয়া যা বললেন, শেফালি মিত্রের অবচেতন মনে সেই কামনা বহুদিন অবহেলিত হয়ে ঘুমিয়েছিল। প্রথম ধাক্কায় তিনি কেঁদে ফেললেন। বিশ্বাস হচ্ছিল না কিছুতেই। সোফিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করেছে, যমজ ছেলে হলে তার একটা শেফালি নিতে পারেন। জীবন বেঁচেছে তার করুণায়। কোনো কিছুতেই সে ঋণ পরিশোধ হবে না। তাছাড়া দুটি সন্তান মানুষ করাও সোফিয়ার রুগ্নদেহে সম্ভব নয়। যমজ সন্তান এলোই শেষ পর্যন্ত, একটা ছেলে, একটা মেয়ে। অর্ধচেতন সোফিয়ার বিছানার পাশে শেফালি মিত্রকে অনেক বিনিদ্র রাত কাটাতে হলো। হাসপাতালের বড় ডাক্তার অবশেষে বললেন, এবার বিপদ কেটে গিয়েছে। সুস্থ হয়ে নতুন মা বাড়ি ফিরে এলেন। ডক্টর শেফালি মিত্র চেম্বারে বসে বলে যাচ্ছেন, আমার হঠাৎ খেয়াল হলো কাহিনীর মধ্যে এমন ডুবে গিয়েছি যে কোন ফাঁকে লেখা বন্ধ হয়ে গিয়েছে। সব লিখে নিচ্ছ তো? সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন। তারপর ডক্টর মিত্রের দিকে তাকিয়ে বললেন, আপনি বলে যান। আমার বর্ণনা হয়তো একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু আমি আপনাকে সব বলতে চাই। আপনি তবেই বুঝতে পারবেন যে কে অন্যায় করেছে। ডক্টর মিত্র সাহেবের মুখের দিকে সম্মতির জন্য তাকালেন। নিশ্চয়ই, আপনি যা বলতে চান বলুন। সোফিয়া কথা রেখেছিল, মেয়েটা আমাকে দিয়ে দিল। শেফালি মিত্র আবার বলতে লাগলেন, সোফিয়া কিন্তু একটা শর্ত আরোপ করেছিল। মেয়ের নাম আমি নিজেই দিয়েছি, জাহানারা। ও নাম পরিবর্তন করবে না, সে বলেছিল। ডক্টর মিত্র আপত্তি করেননি। ছোট্ট ফুলের মতো মেয়েটাকে বুকে করে তিনি বাড়ি ফিরে এসেছেন। 8 মাসের মেয়ে জাহানারা প্রথম কয়েকদিন কেঁদেছিল, পরে সব ঠিক। ডক্টর মিত্র আয়া রেখেছেন। পেরেম্বুলেটারে জাহানারাকে বসিয়ে প্রতি সন্ধ্যায় অন্য কাজ বন্ধ রেখে নিজে পার্কে বেরিয়েছেন। জাহানারা হাঁটতে শিখেছে। শেফালির চিন্তা বেড়েছে। সবাইকে বলে বেড়ান, আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, মেয়ের এটা করতে হবে, ওটা করতে হবে। মেয়ে খুব দুষ্টু, কিছুতেই আয়ার কাছে ঘুমাবে না। আমাকে সময় মতো বাড়ি ফিরতেই হবে।
মেয়ের দৈরাত্মে সোফিয়ার কাছে যাওয়া কমিয়ে দিলেন ডক্টর মিত্র। দু একবার মেয়েকে নিয়ে ওখানে গিয়েছেন তিনি। জাহানারা সোফিয়াকে মাসি বলে ডাকে। ডক্টর মিত্রের সমগ্র হৃদয় সে ধীরে ধীরে গ্রাস করল। কিছুদিন পরে রেঙ্গুনে এক ভয়ঙ্কর দাঙ্গা বাঁধল। দাঙ্গায় অনেকে প্রাণ হারালো, লুটতরাজও কম হলো না। দাঙ্গা থামতেই ডক্টর মিত্র কলকাতায় চলে এলেন। রেঙ্গুনে বাসার নিরাপদ নয়। কলকাতায় তিনি চেম্বার খুললেন। সোফিয়াও আর রেঙ্গুনে থাকলেন না, ফিরে গেলেন বোম্বাই। সেখানে তার স্বামী একটা চাকরি পেয়েছেন, মাইনে অনেক কম, কিন্তু উপায় কি? শেফালি ও সোফিয়ার পত্রালাপে এই গোলমালেও বন্ধ হয়নি। শেফালি বোম্বাইতে জাহানারার ছবি পাঠিয়েছেন। একটু বড় হলে জাহানারাকে দিয়ে চিঠি লিখেছেন, মাই ডিয়ার আন্টি, তুমি কেমন আছো? আন্টি উত্তর দিয়েছেন, সোনামে, আমরা ভালো আছি। তোমার মামি লিখেছে তুমি নাকি খুব ভালো মেয়ে। শুনে আমরা খুব খুশি হয়েছি। ইংরেজি শেখাবার জন্য গভর্নেন্স রেখেছেন ডক্টর মিত্র। কলকাতার সেরা মিশনারি কনভেন্টে জাহানারা পড়তে যায়। নিজে গাড়ি করে স্কুলে দিয়ে আসেন মেয়েকে। ছুটির আগেই গেটের কাছে গাড়ি নিয়ে তিনি অপেক্ষা করেন। ঘন্টা পড়ার একটু পরে মেয়ে লাফাতে লাফাতে স্কুল থেকে বেরিয়ে আসে। হাত থেকে বইগুলো নামিয়ে নিয়ে মেয়েকে পাশে বসান তিনি। ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। তিনি বললেন, মুখ শুকিয়ে গিয়েছে, রোদে ঘুরেছ নিশ্চয়ই? জাহানারা রাস্তার দুদিকে তাকাতে তাকাতে বলে, না মা, আমি একটু রোদে ঘুরি না। রোদে ঘুরলে যে কালো হয়ে যাব, আমাদের ক্লাসের নমিতা বলেছে। ডক্টর মিত্র লোভ সামলাতে পারেন না, জিজ্ঞাসা করেন, রং কালো হলে কি হয়? জাহানারা সন্দিগ্ধভাবে তাকিয়ে বলে, হা, তুমি জানো না, রং কালো হলে বিয়ে হবে না। শেফালি মিত্র হাসতে হাসতে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। বাড়ি ফিরেই সোফিয়াকে চিঠি লিখেছেন তিনি। জাহানারার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বর্ণনা করতে ভোলেন না। তোমার মেয়ে তোমার মতোই হয়ে উঠেছে ক্রমশ, যে কোনো মানুষের মন 5 মিনিটে জয় করে নিতে পারে। জাহানারাকে দেখে আমি সহজেই কল্পনা করতে পারি ছোটবেলায় তুমি কেমন ছিলে। 14 বছরে পড়ল জাহানারা, আর আমারও কপাল মন্দ হতে বসেছে। ডক্টর শেফালি মিত্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কেন? প্রশ্নটা অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ল। আমার কাজ শুধু লিখে যাওয়া, যা কিছু জিজ্ঞাসা সাহেব জেনে নেবেন, কিন্তু গল্পের ছকে জিজ্ঞাসা করে ফেলেছি। শেফালি মিত্র ম্লান মুখে বলতে লাগলেন, মাস কয়েক আগে সোফিয়া চিঠি লিখেছিল, কয়েকদিনের কাজে তার স্বামী কলকাতায় আসছেন। উত্তরে আমি লিখলাম, তুমিও চলে এসো কলকাতায়। কতদিন দেখা নেই, আমার বাড়িতে অনেক ঘর খালি পড়ে আছে, থাকবারও অসুবিধা হবে না। তারপর একদিন হাওড়া স্টেশন থেকে সোফিয়া আর তার স্বামীকে আনতে গেলাম। কতদিন পরে দেখা, প্ল্যাটফর্মেই আনন্দে সোফিয়া আমাকে জড়িয়ে ধরল। বাড়িতে এসেই জাহানারাকে ডাকলাম, সেও ছুটে এলো। জিজ্ঞাসা করলে, কেমন আছো আন্টি? জাহানারা, সোফিয়া, আমরা একসঙ্গে প্রায় সিনেমায় যেতাম। বোটানিক্যাল গার্ডেনে ফেস্ট হলো এক রবিবারে। জাহানারার কনভেন্ট দেখিয়ে আনলাম সোফিয়াকে। পিয়ানো বাজিয়ে শোনালো জাহানারা। দেখালো তার নিজের আঁকা রঙিন ছবি। আন্টিকে একটা বাঁধানো ছবি উপহার দিয়েছে সে। আতিথেয়তায় আমি কোনো ত্রুটি রাখিনি, তবু সোফিয়া কেমন যেন গম্ভীরভাবে থাকে। কারণটা প্রথমে বুঝতে পারিনি। আমাকে সরিয়ে দিয়ে জাহানারার সঙ্গে কথাবার্তা বলতে চেষ্টা করেছিল সে। আমি আপত্তি করিনি, ভেবেছি এমনি গল্প হচ্ছে, আর কিছু নয়। কিন্তু জাহানারার বাবা সেদিন আমাকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। সোজাসুজি বললেন, জাহানারাকে এবার আমরা নিয়ে যেতে চাই। এতদিন দেখাশোনা করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। মাথাটা কেমন ঘুরে উঠল প্রথমে, মনে হলো এখনই মেঝেতে লুটিয়ে পড়ব। এসব কথার অর্থ আমি জিজ্ঞেস করলাম। সোফিয়া আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ, কাছে এগিয়ে এসে সে বললে, আমার মেয়ে আমি ফেরত চাই। অতি সরল অর্থ। আমি সহ্য করতে পারলাম না, তখনই বার করে দিয়েছি দুজনকে। বলেছি, হোটেলে যাও, আমার বাড়িতে জায়গা হবে না। ওরা চলে গেলে রাগটা একটু কমলো। অতটা অভদ্রতা না করলেও হতো, কিন্তু আপনিই বলুন, আমার রাগ করাটা কি অন্যায় হয়েছে? শেফালি মিত্র জিজ্ঞাসা করলেন। গতকাল পুলিশ এসেছিল আমার বাড়িতে। জাহানারার সমস্ত খবর নিয়ে গেল। ওরা নাকি থানায় খবর দিয়েছে,
আমি কিছু বুঝতে পারছি না, বড় ভয় লাগছে। আজ সকালে আবার এক অ্যাটর্নির চিঠি পেয়েছি। জাহানারাকে সত্তর তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতে লিখেছে। কিন্তু জাহানারা জাহানারাকে আমি কেন দেব? সে তো আমারই মেয়ে। উত্তেজনায় শেফালি মিত্রের স্বর থরথর করে কাঁপছে। আমি আইনের কিছু জানি না, আমাকে কি করতে হবে বলুন। জাহানারাকে আমি এত বড় করে তুলেছি, তাকে ছাড়তে পারবো না, আমি পাগল হয়ে যাব। শেফালি মিত্র, কলকাতার প্রথিতযশা ডাক্তার শেফালি মিত্র রুমালে চোখ মুছতে লাগলেন। টাকার জন্য ভাবনা নেই, আপনি বলুন জাহানারা কি আমার নয়? রুমালে আবার চোখ মুছলেন তিনি। চশমাটা খুলে রেখে সাহেব জিজ্ঞাসা করলেন, রেগুন থেকে জাহানারাকে যখন আপনি প্রথম নিয়ে এলেন তখন কোনো লেখাপড়া হয়েছিল কি? লিখিতভাবে দত্তক গ্রহণ করাটাই সাধারণ রীতি। শেফালি মিত্র উদ্বিগ্ন কণ্ঠে বললেন, না, লেখাপড়া তো কিছু হয়নি। হঠাৎ রেগে উঠলেন তিনি। কিন্তু কাগজে লেখাটাই কি সব? আপনাদের আইনে মুখের কথার কোনো মূল্য নেই? কোনো কিছু লেখা নেই বলেই ওরা জাহানারাকে নিয়ে যাবে? শেফালি মিত্রের মুখ লাল হয়ে উঠেছে। উতলা হবেন না ডক্টর মিত্র, আইনকে রেল ইঞ্জিনের মতো একটা নির্দিষ্ট লাইন ধরে যেতে হয়। মুখের কথায় বিশ্বাস করা সবসময় সম্ভব হয় না। সাহেব প্রবোধ দিলেন। সামান্য চিন্তা করে তিনি আবার বললেন, আপনার পক্ষে অনেক কিছু বলবার আছে, তবে জাহানারার বাবার কেসও যে খুব দুর্বল তাও বলা যায় না। জাহানারা এখনো নাবালিকা, নাবালিকার অভিভাবকত্ব নিয়ে দুপক্ষের টাগ অফ ওয়ার। আমাদের দুটি পথ খোলা আছে। এক, জাহানারার বাবা কোর্টে মামলা করার পর্যন্ত অপেক্ষা করা, অথবা হাইকোর্টে আমরাই জাহানারার অভিভাবকত্বের জন্য আবেদন করতে পারি। শেফালি মিত্র বললেন, আর অপেক্ষা করতে চাই না, আমরাই বরং কোর্টে কেস করি। অ্যাটর্নির নাম বলে দিলেন সাহেব। তার কাছে প্রথমে যেতে হবে, তিনি কেস ফাইলের প্রাথমিক কাজগুলো করবেন। চেয়ার থেকে ডক্টর শেফালি মিত্র উঠে পড়লেন। স্টেথোস্কোপটা টেবিল থেকে তুলে নিয়ে সাহেবকে বললেন, পরিচিত মহলে আপনার অনেক কেসের গল্প শুনেছি, আমার বিশ্বাস আছে আপনার উপর। জাহানারাকে ওরা যেন ছিনিয়ে না নেয়। শেফালি মিত্র চলে গেলেন। নোটবুকের পাতাগুলো উল্টিয়ে দেখছিলাম। শেফালি মিত্রের হৃদয়ের কথা শর্ট হ্যান্ডের আঁকাবাঁকা টানের মধ্যে ধরে রেখেছি। ঘড়িতে 4টে বাজে। সাহেব বললেন, এবার যাওয়া যাক। আমার নোটবুকের দিকে তাকিয়ে একটু হাসলেন তিনি, কিন্তু কথা বললেন না। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।